ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআইয়ের যে নতুন প্র্যাকটিস সেশন আমরা স্টার্ট করেছিলাম, আজকে তার পঞ্চম ক্লাস। যারা এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। চলো আজকের এই সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, অমুক্ত মাল্যদা কে রচনা করেন? অপশন এ মাধবাচার্য, রামানুজ, কৃষ্ণদেব রায়, মালাধর বসু। দেখো, এরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদেব রায়। নেক্সট কোয়েশ্চেন, 1907-এর কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো লখনৌ চুক্তি, মন্টেগু বিবৃতি, জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে, না উপরে বি ও সি উভয়ের কারণের জন্য। দেখো, মন্টেগু এখানে সঠিক উত্তর হয়ে যাবে মন্টেগু চেমসফোর্ড যে আইন হয়েছিল, যে মন্টেগু রিফর্মস আইন। দেখো, 1907 সালে প্রথম জাতীয় কংগ্রেসের ভাঙন ধরেছিল চরমপন্থী ও নরমপন্থী নামে। এই চরমপন্থী ও নরমপন্থীর একটা আলাদা নীতি ছিল। চরমপন্থী যারা, তাদের যেমন এর মধ্যে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ভগৎ সিং, এরা হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থীতে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, তারপরে মহাত্মা গান্ধী, এরা ছিল নরমপন্থী। তো চরমপন্থীদের যে নীতি ছিল, তারা যে কোনো ব্রিটিশ সরকারের মানে বিরুদ্ধে তারা অ্যাগ্রেসিভলি সমস্ত কিছুকে ট্যাকেল করার জন্য চেষ্টা করেছিল। বাট যারা নরমপন্থী তারা চেয়েছিল যে ব্রিটিশ সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে ঠান্ডা মাথায় তাদের সাথে কথাবার্তা বলার। তো এই দুটো নীতিতে জাতীয় কংগ্রেস বিভক্ত হয়েছিল। আবার যে মন্টেগু চেমসফোর্ড নীতি, মন্টেগু রিফর্মস আইন, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হিসাবে পরিচিত। তো মন্টেগু চেমসফোর্ড যে সেখানে জাতিভেদ প্রথার মাধ্যমে মানে ভোটদানের প্রক্রিয়াটা স্টার্ট করা হয়েছিল। তো এটা কোশ্চেন আসে, মন্টেগু চেমসফোর্ড আইন কবে এসেছিল? সেটা 1919 সালে। ঠিক আছে, এখানে দেখো লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে, যেটা জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি। আর অ্যানি বেসান্ট হোম রুল লীগ নেতৃত্ব দিয়েছিলেন কত না, সেটা হচ্ছে 1916 সালে। নেক্সট কোয়েশ্চেন, সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন? অপশন এ আলবিরুনি, ইবন বতুতা, আমির খুসরু, মালিক কাফুর। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে আমির খুসরু ছিল হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। তো আমির খুসরু কার রাষ্ট্রপতি ছিল? না গিয়াসুদ্দিন বলবনের সভাকবি ছিল আমির খুসরু। আর একটা এখান থেকে আছে, আমির খুসরুর লেখা বইয়ের নাম কি? তুগলকনামা, তুগলকনামা বা কিতাবুল হিন্দ। ঠিক আছে, আচ্ছা আলবিরুনি দেখো, আলবিরুনি এই যে এখানে আছে আলবিরুনি, ইবন বতুতা, এরা কোথায় থেকে এসেছিল আর কার আমলে এসেছিল? এই কোশ্চেনটা খুব দিয়ে থাকে ডব্লিউপি, কেপি, পিএসসি গুলো, যে কোনো একজন ঘুরে ফিরে কোশ্চেনটা দেয়। তো আলবিরুনি ছিল ও সুলতান মাহমুদের সময় আলবিরুনি ভারতে এসেছিল। কোথা থেকে? না আরব কান্ট্রি থেকে এসেছিল। ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন। ইবন বতুতা কোথা থেকে এসেছিল? না মরক্কো থেকে এসেছিল। তো ইবন বতুতা লেখা বইয়ের নাম কি? ইবন বতুতা লেখা বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ হচ্ছে ইবন বতুতা লেখা বইয়ের নাম। আলবিরুনি কি লিখেছিল? আলবিরুনি লেখা বইয়ের নাম হচ্ছে তাহাকিকি হিন্দ। ঠিক আছে, এখান থেকে এই জিনিসগুলো একটু মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো পূর্ব বাংলা এবং বাংলা, না পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, না পূর্ব বাংলা বা আসাম, পূর্ব বাংলা ও উত্তর বাংলা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব বাংলা ও বাংলা। ঠিক আছে, পূর্ব বাংলা মানে যেটা এখন বর্তমান বাংলাদেশ, আর বাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গে বোঝায়। ঠিক আছে, তাহলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল? না 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তখন ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কত? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। তখন ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। আর এই সময় আরেকটা জিনিস হয়েছিল, 1911 সালে
কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত ছিল? এটাও কোশ্চেনে আসে না। নেক্সট কোশ্চেন দেখো, কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? অপশন এ প্রথম পুলকেশী, বি দ্বিতীয় পুলকেশী, সি কীর্তিবর্মন, ডি মঙ্গলেশ। দেখো, প্রথম পুলকেশী ছিলেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ছিলেন কীর্তিবর্মন, আর চালুক্য বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। তো হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে? অপশন এ টেক্সটাইল শিল্পে, বি লৌহ ইস্পাত শিল্পে, সি পেট্রোকেমিক্যাল শিল্পে, ডি অটোমোবাইল শিল্পে। তো দেখো, সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে, এটা উত্তর হয়ে যাবে টেক্সটাইল শিল্পে। টেক্সটাইল শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে। এখান থেকে আর দুটো কোয়েশ্চেন দেয়, দেখো যে ভারতের যদি বলে ভারতের সর্বোচ্চ কর্মসংস্থান হয় কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্র বা এগ্রিকালচার সেক্টরে। সবচেয়ে বেশি কর্মসংস্থান যদি শ্রমিক নিযুক্ত করে, সেটা হচ্ছে টেক্সটাইল শিল্পে। আর যদি বলে ভারতের জিডিপিতে সব থেকে বেশি যোগদান কার কোন সেক্টরে, সেটা হচ্ছে সেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে মনে রাখুন। যেমন আমাদের সেক্টরকে তিনটে ভাগে ভাগ করে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কি আছে না, কৃষিকার্য, মানে কৃষিকার্য, পশুপালন, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। আর সেকেন্ডারি সেক্টরে কি আছে? সেকেন্ডারি সেক্টরে আছে শিল্প, মানে যে ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর টারসিয়ারি হচ্ছে কি, টারসিয়ারি সেক্টর কি আসবে তোমার সার্ভিস সেক্টর, যেটা সার্ভিস সেক্টর গুলো আসবে টারসারিতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর হওয়ার সাল হলো 1955, 1951, 1960 না 1965? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 থেকে 1956 পর্যন্ত। এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি নামে পরিচিত আছে? না হেরাত ডোমার মডেল নামে পরিচিত, এটা আছে। আর তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961, 5 বছর। তো এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কি নামে পরিচিত? মহালানবিস মডেল নামে পরিচিত, খুবই আছে পরীক্ষায়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হেরাডোবার মডেল নামে পরিচিত, আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে মহালানবিস মডেল নামে পরিচিত। বুঝতে পেরেছো? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখে নাও, 1961 থেকে 1966 পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়ে থাকে। আর এর পরে হয় প্ল্যান হলিডে। প্ল্যান হলিডেটা খুবই আছে, কবে থেকে প্ল্যান হলিডে স্টার্ট হয়, স্টার্ট হয়েছিল? এটা হচ্ছে 1966 থেকে 1969 সাল। এই ডিউরেশনটা হচ্ছে প্ল্যান হলিডে নামে পরিচিত। এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1951, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? অপশন এ রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল, এগুলির কোনোটাই নয়। দেখো, বিশ্বের বৃহত্তম যদি মনুষ্য তৈরি বলে, সেটা হয়ে যাবে উত্তর সুয়েজ খাল। ঠিক আছে, এই সুয়েজ খাল চালু হয়েছিল কবে থেকে? না 1869 সাল থেকে চালু হয়েছিল। এই সুয়েজ খাল, আরেকটা কোশ্চেন আছে, এই সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এটা হচ্ছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে এই সুয়েজ খাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি অজাতশত্রু, না ডি শশাঙ্ক? বিখ্যাত সাঁচি স্তূপ এটা তৈরি করেছিল অশোক। এটা কোথায় আছে, আসে পরীক্ষায়? মধ্যপ্রদেশে আছে। আর একটা যে অশোক সম্বন্ধে যেটা আছে, দেখো কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, সালটা আছে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সাথে কলিঙ্গ রাজার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন? যে মেন কথা বলতে যে সুপ্রিম কোর্টের বিচারকরা যখন শপথ নেয়, সেই শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন, এটা কোয়েশ্চেন। তো অপশন দেখো, ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, ডি প্রধানমন্ত্রী। তো দেখো, সুপ্রিম কোর্টের যে বিচারকরা যে শপথ নেয়, তার শপথ বাক্য পাঠ করানোর পরিচালনাটা রাষ্ট্রপতি, উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি বা তার কোনো ব্যক্তি, এটা উত্তর হয়ে যাবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের
ব্যাখ্যা কোন আর্টিকেলে কোন মানে কত নম্বর আর্টিকেলে আছে? এটা হচ্ছে আর্টিকেল 124 থেকে 147 আর্টিকেলে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি সম্বন্ধে। আরেকটা আছে দেখো কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি সাংবিধানের মৌলিক অধিকার রক্ষাকর্তা। খুবই আছে অনেক সময় কোয়েশ্চেন থাকে কি সুপ্রিম কোর্টের বিচারপতি এরা বা মৌলিক অধিকারগুলি কে রক্ষা করেন? মৌলিক অধিকারগুলি কে রক্ষা করেন? না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্ট রিট বা লেক জারি করেন। বুঝতে পেরেছেন? এই যে রিট বা লেক, এটা কত কত নম্বর আর্টিকেল ধারা সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের জন্য রক্ষার জন্য রিট জারি করেন? সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। আর যদি হাইকোর্ট বলে সেটা হচ্ছে 226 226 নম্বর আর্টিকেল থেকে হাইকোর্টের বিচারপতিরা মৌলিক অধিকার রক্ষার জন্য রিট বা লেক জারি করেন। আরেকটা কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত মানে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কাকে বলে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প না অক্সিজেন? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে, যেমন নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে বি, আর্গন। নাইট্রোজেনটা কত পরিমাণ থাকে বায়ুমণ্ডলে দেখো, মনে রাখবে 78.04% নাইট্রোজেন থাকে। অক্সিজেন কত থাকে? 20.84% অক্সিজেন থাকে। আর যদি বলে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, জিরো আওয়ার কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন দেখো, যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, না বি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত করা হয়, না সি সকাল ও বিকেল সেশনের মধ্যবর্তী সময়, না ডি লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয়? দেখো এই যে জিরো আওয়ার, এটা হচ্ছে যখন লোকসভাতে সংসদে যখন প্রশ্ন উত্তরের সেশন শেষ হয় 12টা থেকে 1টা পর্যন্ত, এই যে 1 ঘন্টা, এই সময়টাকে জিরো আওয়ার বলা হয়। এই সময়ে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। এই জিরো আওয়ার কবে থেকে স্টার্ট হয়েছিল? মনে রেখো, 1962 থেকে এই জিরো আওয়ার স্টার্ট হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? দেখো কোন পাথর কিসে রূপান্তরিত হয়, এটা খুবই কমন কোয়েশ্চেন। দেখো অপশন গ্রানাইট, চুনাপাথর, পিট না সিল? দেখো মার্বেল, সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে চুনাপাথর। আর দেখুন গ্রানাইট যেমন নিচে হয়, এটা প্রিন্টিং মিস্টেক, নিচ হবে। গ্রানাইট নিচে রূপান্তরিত হয়, ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইটে রূপান্তরিত হয়, কাদা পাথর স্লেটে রূপান্তরিত হয়। এই ছিল আমাদের 14টা কোয়েশ্চেন। সবাই ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।